প্রেমের লালন ছোঁয়া। পর্ব 11। লেখিকা অনামিকা তাহসিন রোজা। নিশান জানত না সে কতক্ষণ ধরে এক দৃষ্টিতে শৈলীকে দেখছে। সময় যেন থমকে গেছে আর তার সমস্ত মনোযোগ এখন শৈলীর ওপর আটকে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যখন শৈলীর গায়ে আছড়ে পড়ছিল তখন সে একেবারে মুক্ত, একেবারে আনন্দিত। তার হাসিতে এক ধরনের মায়াবী ছোঁয়া, তার ভেজা চুলের চিকচিকে ভরা সৌন্দর্য নিশানকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে গেল। বৃষ্টির শব্দ, বাতাসের শীতল স্পর্শ সব মিলিয়ে যেন নিশানের চারপাশের জগৎ এক নিমেষে মুছে গেল। কেবল শৈলী রয়ে গেল তার সামনে, যেন বৃষ্টিরই এক অংশ, এক নিখুঁত সৃষ্টি যা আজকের এই মুহূর্তে নিশানের জন্যই এসেছে। নেশালো চোখে বিমুগ্ধ হয়ে সে শৈলীকে দেখতে লাগল। তার ভিতর একটা স্রোত বয়ে যাচ্ছে, যেন কোনো এক দুর্নিবার টানে সে ধীরে ধীরে নিজের স্থিরতা হারাচ্ছে। নিশান একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর নিজেই খেয়াল করল কখন যেন ছাউনির নিচ থেকে এক পা বাড়িয়ে দিয়েছে বৃষ্টির মধ্যে। শৈলী প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন সে হাসতে হাসতে ঘুরে তাকালো তখনই দেখতে পেল নিশান তার দিকে এগিয়ে আসছে। তার সেই গম্ভীর চোখে আজ অন্যরকম কিছু, যেন এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিশানের ঘন চুলের কিছু চুল ভিজে কপালে লেগে আছে আর পানির ফোঁটাগুলো তার গালে গড়িয়ে পড়ছে। কি মারাত্মক সুন্দর সেই দৃশ্য! বৃষ্টিতে ভেজা অবস্থায়ও নিশান ভাই এত সুন্দর, এত আকর্ষণীয়। শৈলী বিস্মিত চোখে তাকিয়ে থাকল নিশানের দিকে, আর নিশান ধীর পায়ে তার খুব কাছে চলে এল। এতটাই কাছে এলো যে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকলো না, কেবল বৃষ্টি ছিল আর দুজনের নিঃশ্বাসের মাঝে এক টুকরো অনুভূতির সেতু। নিশান কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে শৈলীর দিকে তাকিয়ে থাকলো, একেবারে মুগ্ধ হয়ে নেশাগ্রস্তের মতো। নিশানের দৃষ্টি দেখে ঢোক গিলল শৈলী। এ কেমন ধারালো অস্ত্র! এভাবে কেউ তাকায়? শৈলী তৎক্ষণাৎ আবিষ্কার করল নিশান ভাই নিজের দৃষ্টি ফেলেই কাউকে খুব ন করে দিতে পারে। তবে নিশানের অভিব্যক্তি তো মোটেই চিন্তার নয়, সে তো মোহে ডুবে আছে, নেশায় ভাসছে। আর সেই নেশাগ্রস্ত মুহূর্তে একেবারে আচমকা নিশান কোনো চিন্তা না করেই এক ঝটকায় শৈলীকে নিজের দিকে টেনে নিল, হ্যাচকা টান দিয়ে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। হুড়মুড়িয়ে শক্তপোক্ত বুকের ওপর আছড়ে পড়ল শৈলী। বিস্ময় হা হয়ে গেল সে, চোখ বড় হয়ে গেল মুহূর্তেই। নিশানের শক্তিশালী বাহু এক মুহূর্তও দেরি না করে তার কোমর জড়িয়ে ধরল শৈলীর, যেন এই বৃষ্টি এই মুহূর্তের ভেতর শৈলীকে চিরকাল ধরে রাখতে চায়। শৈলী নিশানের বুকের কাছে আটকে গেল, তার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শৈলীর চোখের পাপড়ি দিয়ে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। সেই ভার নিয়ে কোনো মতে চোখ তুলে নিশানের দিকে তাকালো শৈলী, তার ঠোঁট রীতিমতো কাঁপতে শুরু করেছে। অথচ কোনো রকম প্রতিক্রিয়া নেই নিশানের। সে একদম নির্লিপ্ততা ভঙ্গিতে শুধু তাকিয়েই রয়েছে। আচ্ছা, এভাবে তাকিয়ে থেকে কি সে সারা জীবন পার করে দিতে পারবে? হয়তো পারবে। নিশান ভাই। কাপা কণ্ঠ শৈলী, কিন্তু নিশানের চোখে তখনও সেই গভীরতা, সেই তীব্র অনুভূতি। তার হাতের বাঁধন একটুও শিথিল হলো না, বরং আরও শক্ত হলো, যেন এই মুহূর্তে সে শৈলীকে এক বিন্দু দূরেও যেতে দেবে না। হঠাৎ করেই মুচকি হাসল নিশান। শৈলী ভ্রু কুঁচকাল। নিশান এবার এক হাত দিয়ে শৈলীর মুখের উপর ছড়িয়ে পড়া ভেজা চুলগুলো সরিয়ে কানে গুজে দিল। কণ্ঠ খাদে নামিয়ে নিচু গলায় বলে উঠল, তোকে বলেছিলাম না এই বৃষ্টির সাথে হিংসা হবে আমার? অনেক হিংসে হচ্ছে। নিশানের স্বর এতটাই গাঢ় ছিল যে শৈলীর শ্বাস আটকে আসতে লাগল। জবাব দেয়ার মতো অবস্থা নেই। শৈলী নিশানের চোখে তাকিয়ে থাকল, কিন্তু সেই গভীর দৃষ্টি দেখে তার মনে হলো সে আর নড়তে পারবে না। নিশান তার কোমর শক্ত করে ধরে রেখেছে, আর তার নিঃশ্বাস শৈলীর কানের কাছে এসে গা ছমছমে অনুভূতি তৈরি করছে। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু সেই মুহূর্তে যেন সবকিছু থমকে গেছে, শুধু নিশান আর শৈলী ছাড়া। নিশান পারল না, মোটেই পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। ভুলে গেল সে কোথায় আছে, ভুলে গেল বৃষ্টির তীব্রতা, ভুলে গেল তারা এখন নদীর পাড়ে রয়েছে। দেরি না করে আচমকাই শৈলীকে অবাক করে দিয়ে তার ঠোঁটজোড়া তীব্রভাবে আঁকড়ে ধরল নিশান। এই অতর্কিত হামলার তোপে কেঁপে উঠল শৈলী। চোখ বড় করল সহসাই। কিন্তু নিশান মোটেই পাত্তা দিল না। খেয়াল করল না তার হিমরূপার এই অবাক হওয়াটা। বরং খুব আদুরে ভঙ্গিতে এক শৈলীর গালে গলিয়ে দিয়ে পেছনে ঘাড় আঁকড়ে ধরল, ডুবে গেল আরও গভীরভাবে। এমনিতেই বৃষ্টি হচ্ছে, এই ঝমঝম বৃষ্টির মধ্যে নিশানের এমন পাগলামিতে প্রায় শ্বাস আটকে আসতে লাগলো শৈলীর। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু নিশানের বাঁধনে সে যেন কেবলই গভীরে তলিয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে ভুলে গেছে সে, এক মুহূর্তের জন্য তার পুরো শরীর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নিশানের হাত ক্রমশই শক্ত হয়ে এলো, তার আঙুল শৈলীর পেছনের ঘাড় ছুঁয়ে এক গভীর টান সৃষ্টি করল। এতক্ষণ যে হিমশীতল বৃষ্টির স্পর্শ শৈলীর শরীর ভিজিয়ে যাচ্ছিল, এখন সেটাও গনগনে আগুনের মতো মনে হচ্ছে তার কাছে। আবেশে কোনোমতে চোখ বুজল শৈলী। নিশান এতটাই গভীরে ডুবে গিয়েছিল যে চারপাশের বাস্তবতা তার জন্য বিলীন হয়ে যাচ্ছিল। বৃষ্টি ঝরছে, বাতাস বইছে, নদীর পানি স্রোতে কাঁপছে, কিন্তু নিশানের অস্তিত্বের পুরো দখল এখন কেবল একটাই, শৈলী।
একটু পর ধীরে ধীরে শৈলীর দেহ কেঁপে উঠল, শ্বাস নেয়ার জন্য ছটফট করল সে। ততক্ষণে নিশান অনুভব করল সে সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছে। একটু থেমে শৈলীর ঠোঁট থেকে মুখ সরিয়ে আনল, কপালে কপাল ঠেকিয়ে দিল। কিন্তু তার হাত এখনও শৈলীর কোমর শক্ত করে ধরে আছে। তার চোখে নেশা, শ্বাস অস্বাভাবিক দ্রুত। শৈলী ভয় পেল, বড় বড় শ্বাস টেনে হাঁপাতে শুরু করল সে। কাপা গলায় কিছু একটা বলতে চাইল, কিন্তু নিশানের মুখের কাছে এসে গলা আটকে গেল তার। নিশান গভীর চোখে তাকিয়ে বলল, এই বৃষ্টি যদি আমাদের মুছে দেয় তবে আমি চাই এই মুহূর্তটাই চিরস্থায়ী হোক। আবেশময় কণ্ঠে ডুবে গিয়ে শৈলী অনুভব করল তার চারপাশে আর কিছুই নেই, শুধু তারা দুজন। এই বর্ষণমুখর রাতে নদীর পাড়ে এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই নিশান শৈলীর চোখের দিকে আবারও তাকালো। আদেশের মতো করা বাক্য ছুড়ে দিল সহসা, মৃগী রোগীর মতো হাত পা কাপালে চড় লাগাবো শৈলী। ছোট বাচ্চাদের মতো ঢং করবি না। ইনডিরেক্টলি আমাকে সিডিউস করে নাটক করা বন্ধ কর। শৈলী বিস্ময় নিশানের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মুহূর্ত আগেও যে নিশান আবেশময় কণ্ঠে তার হৃদয় কাঁপিয়ে দিল, সেই একই নিশান এখন হুট করেই এমন গম্ভীর আর ধমকের সুরে কথা বলছে। লোকটা এমন হুট করে কিভাবে পাল্টে যেতে পারে? তার চোখ বিস্ফারিত হয়ে গেল, ঠোঁট খানিক ফাঁকা হয়ে রইল। কি কি বলছেন আপনি? শৈলী হতচকিত হয়ে গেল। নিশান ঠোঁটের কোণে এক চাপা হাসি ফুটিয়ে তুলল, কিন্তু তার চোখে ছিল সেই চিরচেনা কঠোরতা। ঠিকই বলেছি, তুই তো খুব ভালো করেই জানিস আমি নিজেকে সহজে হারাই না। অথচ তুই বরাবর এমন কিছু করিস যাতে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তারপর নিজেই আবার ভয় পাস, মৃগী রোগীর মতো হাত পা কাঁপাতে থাকিস। শৈলী ক্ষণিক থমকে গেল। এই নিশানকে সে খুব ভালো চেনে, যে একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তাকে টলানো কঠিন। কিন্তু আজ সে নিজেই তো নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল। শৈলী ঠোঁট কামড়ে মাথা নিচু করল। কিন্তু নিশান এত সহজে ছাড়ার পাত্র নয়। সে শৈলীর মুখের খুব কাছে এসে চাপা স্বরে বলল, শোন শৈলী, তুই যদি এমন ঢং করতেই থাকিস তাহলে একদিন সত্যিই এমন কিছু হবে যেটা হয়তো আর থামানো যাবে না। শৈলীর গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? নিশান ঠোঁট বাঁকিয়ে বলল, না, সতর্ক করছি, কারণ আমি কিন্তু অন্যদের মতো নই শৈলী। আমি যা চাই সেটা ঠিক কিভাবে নিতে হয় সেটা খুব ভালোই জানি। বৃষ্টির শব্দের মধ্যে নিশানের কণ্ঠ যেন বজ্রধ্বনির মতো মনে হলো শৈলীর কাছে। আপনার মতো ডিটারজেন্টের বস্তা আমি এই জন্মে দেখিনি। ইউ নো হোয়াট, আমার মনে হয় আপনার বাথরুমে স্থায়ী বসবাস করা উচিত। এই রাতের বেলা এমন মেসেজ দেখে ভ্রুকুচকে নিজের ফোনের দিকে আহাম্মকের মতো তাকালো আকাশ। লাইক সিরিয়াসলি? কোন হতচ্ছাড়ার এত বড় সাহস তাকে এমন মেসেজ দেয়ার? ঠিক মতো চোখ বুলোতেই আকাশ বুঝতে পারল এটা হতচ্ছাড়া নয়, হতচ্ছাড়ি। স্ক্রিনে ভেসে আছে ইন্দুরের নানি নামে সেভ করা নাম্বারটা। আকাশ মুখ কুচকে তাকিয়ে কিছুক্ষণ আকাশকুসুম চিন্তাভাবনা করল। এরপর মুচকি হেসে নিজেও টাইপ করা শুরু করল, ওহ তাই নাকি? আমার জন্মজন্মান্তরের পবিত্রতা তোমার মতো কোনো ঝিঙ্গালালা মনের মানুষ প্রশ্ন তুলবে সেটা ভাবতে পারিনি ইন্দুর, কিন্তু যেহেতু তুমি আমাকে বাথরুমে স্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়েছ, আমি মনে করি তোমার উচিত আমাকে ভালো একটা সাবান গিফট করা, যেন তোমার মতো বাজে চিন্তা ধুয়ে ফেলতে পারি। মেসেজ টাইপ করেই রিমির নাম্বারে পাঠিয়ে দিল আকাশ। তারপর ফোনটা রেখে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে রইল। কিছুক্ষণ পরপরই ফোন ভাইব্রেট করে উঠল। রিমির রিপ্লাই এসেছে, হা, আপনার জন্য বাথরুমের সব সাবান কম পড়ে যাবে। আসলে আপনাকে পদ্মা নদীর জলে ডুবিয়ে ধোয়া উচিত, যাতে আপনার গোয়ার তুমি ধুয়ে যায়। আকাশ হাসি আটকাতে পারল না। মুচকি হেসে সেও রিপ্লাই দিল, বাহ, সাবান থেকে একেবারে পদ্মার জল, মানে তুমি বুঝতে পেরেছ আমার জন্য ছোটখাটো পরিষ্কার কাজ যথেষ্ট নয়, একেবারে পবিত্র করাই লাগবে। সত্যি বলছি, তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়ে আমি আর দেখিনি। ফোনের ওপাশে এখন নিশ্চিতভাবে রিমি রেগে গিয়ে দাঁত কিরমির করছে, এটা 100 ভাগ নিশ্চিত। আকাশের মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে। অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে রিমি এবার কয়েকটা রাগী ইমোজি দিয়ে বলল, এই জন্যই কখনো আপনার প্রেম হয়নি। আপনি একটা অসহ্য। এমনিতেও কোনো মানুষজাতের মেয়ে আপনাকে পছন্দ করবে না। আর আপনার মতো মাথামোটারা অবশ্য প্রেমের সংজ্ঞা জানে না। প্রথম লাইনটা দেখে রাগ হলেও শেষের কথাটা মাথায় লাগলো আকাশের। ঠোঁট প্রসারিত হলো, তার মানে আবারও সংজ্ঞা দেয়ার সুযোগ এসেছে। নিজের সাহিত্যিক কবির পরিচয়টা আবারও প্রকাশ করার সুবর্ণ সুযোগ পেতেই 32 দাঁত বের করে হাসে আকাশ। রিমি হয়তো নিজেও জানে না আকাশের কাছে প্রেমের সংজ্ঞা জানতে চেয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। আকাশ বড় করে শ্বাস টেনে নিল। এরপর বিড়বিড় করে বলল, বিসমিল্লাহ। বলেই সে টাইপিং করা শুরু করল প্রেমের এক মহাসংজ্ঞা। এই বেডি, তোর হাঁটুতে থাকা বুদ্ধিটা কাজে লাগিয়ে আমার কথা মনোযোগ দিয়া দেখ।
শোন, প্রেম মানে হলো একটা নির্দিষ্ট মানুষের ঝগড়া সহ্য করার অসীম ক্ষমতা। প্রেম মানে হলো কারো বকবকানির ওপর গবেষণা করে ডিগ্রি অর্জন করা। প্রেম মানে হলো একটা মানুষ তোর চুলের স্টাইল থেকে শুরু করে মোজার রং পর্যন্ত খুদ ধরবে আর তুই হাসি মুখে শুনবি, কারণ তুই প্রেমে পড়ছস। আবার ধর, প্রেম এক প্রকার ফাঁদ, যেখানে একবার পা দিলে তোর স্বাধীনতা বলে কিছু থাকবে না, শুধু হ্যাঁ আর তুমি ঠিক বলেছ বলার স্কিল বাড়বে। প্রেম হলো এমন একটা অনুভূতি যেখানে রাগ করছি মানে আমাকে এখনই খুশি করো, আর তোমার সাথে কথা বলবো না মানে 10 মিনিট পরেই কল দাও। আর প্রেমের আসল সংজ্ঞা, প্রেম মানে হলো যখন তুমি রাত 3টায় অযথাই ভাববে ও আজকে খেয়েছে তো। যখন তুমি কারো রাগ দেখেও হাসবে কারণ সে রেগে থাকলে সবচেয়ে সুন্দর লাগে। যখন তুমি নিজের জেদ ভুলে শুধুমাত্র একটা হাসি দেখার জন্য সবকিছু করতে রাজি থাকো। তবে প্রেমের সবচেয়ে বড় সংজ্ঞা হলো, তুই যদি এখনো আমার এই এত বড় মেসেজ পড়ছস তাহলে তুই নিজেও প্রেমের ব্যাপারে আগ্রহী, ইন্দুরের নানি। সো আমাকে বলার কোনো অধিকার নেই যে আমি প্রেম বুঝি না। হা। মেসেজ শেষ করেই আকাশ হাসল। সে জানে রিমি এখন মুখ গম্ভীর করে ভ্যাবাচেকা খেয়ে বসে আছে, কিন্তু মনে মনে হয়তো একগাল হাসছে, হয়তো হ্যাঁ হয়তো না। রিমিকে জব্দ করে এবার হাসল আকাশ, কারণ রিমি আর রিপ্লাই দেয়নি। কিছুক্ষণ রিমির মেমেজের জন্য অপেক্ষা করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল আকাশ। মনে মনে বেশ খুশি হলো সে। এমনিতেও কেন যেন এতক্ষণ ধরে খুব হতাশ আর মন খারাপ লাগছিল, অথচ এই ইন্দুরের নানির সাথে কথা বলে এখন একদম মনটা ফুরফুরে লাগছে। লুঙ্গি গুটিয়ে চিকনি চামেলি ডান্স দিতেও ইচ্ছে করছে। আহা, কি একটা অদ্ভুত পরিস্থিতি। ফোনটা হাতে নিল আবারও। আকাশ শুয়ে শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। রিমির রিপ্লাই আসছে না, অথচ সে অজান্তেই সেই মেসেজের অপেক্ষা করছে। ধুর, সে কেন এতটা এক্সপেক্ট করছে? কি এমন হলো? হঠাৎ করেই তার মাথায় এক অদ্ভুত প্রশ্ন এলো, রিমির সাথে কথা বলে তার এত ভালো লাগে কেন? সারাদিনের হতাশা, বিরক্তি, ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়। অন্য কেউ হলে এতক্ষণে সে বিরক্ত হয়ে যেত, অথচ রিমি উল্টো সে মনের মধ্যে একরকম অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কেমন অনুভূতি? আকাশ ঠোঁট কামড়ে ধরল। সে অন্তত নিশানের মতো চাপা আর নিরামিষ না। খুব ভালোই বুঝদার সে। তার মানে কি সে? না না, ধুর, একদমই না। এটা প্রেম হতে যাবে কেন? সে তো প্রেম ভালোবাসায় কখনো যাবেই না। কিন্তু যদি সত্যিই করে? আকাশ ধপ করে বালিশে মুখ গুজল। ধুর, সে তো প্রেমে পড়ে গেছে। মিটমিট করে হাসছে রিমি। আকাশকে মেসেজের রিপ্লাই না দিলেও মেসেজগুলো আবারও পড়ে খুব হাসি পাচ্ছে তার। সত্যি এই লোকটা কি পাগল নাকি? বড় মামার কাছ থেকে একটা খুশির খবর নিয়ে এসে মিমি কেবলই ঘরে ঢুকল। চোখে মুখে খুশির জোয়ার। কিন্তু ঘরে ঢুকেই রিমিকে ফোনে মুখ লুকিয়ে মিটিমিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকালো মিমি। এগিয়ে এসে বিছানায় ধূপ করে বসল। এই রিমি। সংবিত ফিরে পেয়ে স্বাভাবিক হলো রিমি। মেকি হেসে বলল, কিরে তুই এখন? বল। মিমি এবার সন্দিহান কণ্ঠে বলল। হাসছিলি কেন? রিমি আমতা আমতা করে বলল, না রে, এমনিতেই। আর বলিস না, ওই আকাশ আছে না, হি ইজ রিয়েলি অ্যা ফানি গায়। খুবই পাগল জানিস। ওনার কথাবার্তা শুনলে তুইও না হেসে পারবি না। বলে আবারও হাসতে শুরু করল রিমি। মিমি এবার ঠোঁট বাঁকিয়ে হাসল। চোখ সরু করে বলল, বাহবা শেষে তুইও প্রেমে পড়লি? চমকে গেল রিমি। মুখের হাসিটা দুম করে উধাও হয়ে গেল তার। স্তম্ভিত হয়ে বলল, ক কি বলছিস? বিছানার উপর পা উঠিয়ে বসল মিমি। নির্লিপ্ততা ভঙ্গিতে বলে উঠল, যা বলছি ঠিকই বলছি। না হলে ভাবা যায় যেই বোন আমার সবসময় ছেলেদের থেকে 100 হাত দূরে থেকেছে, সেই বোন একটা ছেলের সাথে মেসেজেও কথা বলছে, মিটিমিটি হাসছে। বিষয়টা বেশ চিন্তার। মিমির কথা শুনে বিষম খেল রিমি। থেমে থেমে বলতে থাকল, আরে না, কি যে বলিস। ভুল ভাবছিস মিমি। বিষয়টা তেমন না আসলে। বুঝেছি। থাক। রিমির কথার গতি থমকে গেল। আসলে কি? সত্যিই কি তেমন কিছু না? সে তো শুধু আকাশের সাথে মেসেজে কথা বলে হাসে, খোঁচা দেয়, আকাশও তাকে খোঁচায়, এই তো। নিশান গ্রামে যাওয়ার পর থেকেই প্রায় কথা হয় আকাশের সাথে। কিন্তু তার এত হাসি কেন? কেন সে আকাশের কথা মনে করে নিজের অজান্তেই মুচকি হাসে? কেন সে অন্য কেউ নয় বরং আকাশের মেসেজের অপেক্ষা করে? মিমি তখনও তাকে সন্দেহ ভরা চোখে দেখছে। রিমি মুখ সরিয়ে অন্যদিকে তাকালো। বুকের মধ্যে কেমন যেন একটা চাপচাপ অনুভূতি হচ্ছে। না, সে প্রেমে পড়েনি, অসম্ভব। সে কি এত সহজে প্রেমে পড়ার মানুষ? তবে কেন আকাশের সাথে কথা বলে এত ভালো লাগে? বুকের মাঝে কেমন যেন একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। নিজের ভান্নাতেই হতভম্ব হয়ে গেল রিমি। মিমি এবার ওর অবস্থাটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আচ্ছা, এসব পরে ভাবিস বইন। এখন আমার কথা একটু শোন। একটা ঝাক্কাস খবর আছে বুঝলি। রিমি উৎফুল্লিত হল। কি খবর? মিমি এবার মুচকি হেসে বলতে থাকল, নিশান ভাই আর শৈলীপু বিয়ে করে ফেলেছে।
বড় মামি নাকি মামাকে বলেছে যাতে শৈলীপু আর নিশান ভাইকে ফিরিয়ে আনে। মামি নাকি শৈলীপুকে মেনেও নিয়েছে, আর খুব তাড়াতাড়ি ওরা বাড়িতে ফিরেও আসবে। রিমি চোখ বড় বড় করে চেয়ে রইল। কি? সে চমকে উঠে বিছানা থেকে প্রায় লাফিয়ে পড়ল। মানে কি তোর? নিশান ভাই আর শৈলী আপু বিয়ে করেছে? কবে? কোথায়? কখন? কিভাবে? আমি কিছুই জানি না। মিমি ঠোঁট চেপে হাসল, যেন এই রিয়েকশনটাই প্রত্যাশিত ছিল। আসলে তুই তো তখন ব্যস্ত ছিলি তোর ডিটারজেন্ট পাউডারের সাথে মেসেজে মেসেজে রোমান্স করতে, তাই বুঝতেই পারিসনি বাইরের দুনিয়ায় কত বড় ঘটনা ঘটে গেছে। রিমি এবার একদম ফুঁসে উঠল। চুপ কর তো, বাজে কথা বলবি না, তোর কথার কি মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। মিমি এবার আর না হেসে পারল না। আসলে বড় মামি নিজেই মামাকে বলেছেন যে শৈলীপুকে মেনে নিয়েছেন। উনার নাকি আর কোনো আপত্তি নেই। রিমি এবার স্তব্ধ হয়ে গেল। এতদিনের ঝগড়া, মান অভিমান, শৈলী আপুর কষ্ট, সব মিলিয়ে এই একটা ব্যাপারই তো চেয়েছিল সবাই, নিশান ভাই আর শৈলী আপু একসাথে থাকুক, সুখে থাকুক। সে একটু চুপ থেকে ধীরে ধীরে বলল, তাহলে ওরা বাড়ি ফিরে আসবে? মিমি চোখ টিপে বলল, হ্যাঁ রে বইন, একদম রাজকীয়ভাবে ফিরবে। এদিকে সবাই তো খুশিতে দিশেহারা, মাও শুনে খুব খুশি হয়েছে। রিমির ঠোঁটে একগাল হাসি ফুটে উঠল। ওয়াও, এটা তো সত্যি ঝাক্কাস খবর ভাই। কিন্তু রিমি এটা বুঝল না যে আকাশ তাকে কিছু কেন বলল না। অন্তত আকাশ তো এইসব বিষয়ে জানার কথা। রাত গভীর হয়েছে। ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি। ঝুম বৃষ্টি থেমে গেছে কয়েক ঘন্টা আগেই, কিন্তু তার স্পর্শ এখনো রাতের বুকে জড়িয়ে আছে। ভিজে আঙিনায় জমে থাকা পানিতে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ে যেন কাচের টুকরো ছড়ানো। গুমোট গন্ধ ভেসে বেড়ায় বাতাসে, মাটি থেকে উঠে আসা সেই স্নিগ্ধ তৃষার ঘ্রাণ, যা বৃষ্টির পরেই কেবল জাগে। গাছের পাতায় আটকে থাকা ফোঁটাগুলো মাঝেমধ্যেই টপকে পড়ে শব্দ হয়, ঠিক যেন কাঠবিড়ালির নরম পায়ের ডগা শুকনো পাতায় পড়ার মতো। দূরে কোথাও ব্যাঙের ডাক ভেসে আসে, আর নালার জলে ভেসে বেড়ায় পচা জুঁই ফুলের একটা পাপড়ি, যা কালো জলের উপর সাদা দাগের মতো। বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বালোটা মাঝেমধ্যে জ্বলে উঠে, তারপর আবার ম্লান হয়ে যায়, যেন রাতের নিঃশ্বাস নেওয়া। রাস্তায় একফালি আলো পড়ে আছে ভেজা ইটের গায়ে, সেখানে জলের ধারা এখনো টপটপ করে নামছে ছাদের কার্নিশ থেকে। এই রাতের নীরবতা কানে বাজে, ঠিক যেন কেউ কানে কানে বলছে কোনো গোপন কথা, কোনো সতর্কবার্তা। বৃষ্টি ভেজা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে হাত বুলিয়ে যায় গালে, ঠান্ডা আর একটু কাঁপুনি দিয়ে। নিশানের কথা মিথ্যে হয়নি। শৈলীর সত্যি সত্যিই জ্বর চলে এসেছে। সেই সময়ে নদীতে বেশ সুন্দর একটা সময় কাটানোর পর তারুণ বাড়িতে ফিরে এসেছে। বাংলোতে ফিরে আসার সময় রাস্তাতেই শৈলীর মাথা ব্যথাটা শুরু হয়েছিল। খুব ক্লান্ত হয়ে তখনই রিকশাতেই নিশানের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল সে। নিশান প্রথমে বুঝতে না পারলেও ঘরে কোলে এনে শুইয়ে দেওয়ার পর কপালে হাত রেখে নিশ্চিত হয়ে যায় যে শৈলীর জ্বর এসেছে। শুধু জ্বর নয়, বেশ তীব্র মাত্রার জ্বর, সাথে সাথে রাগ হয় নিশানের। সে জানত এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসা নিশ্চিত। এখন তার সত্যি সত্যি শৈলীকে বরফ গোলানো পানিতে ডুবিয়ে রাখতে ইচ্ছে করছে। নিশানের চোখে রাগ আর উদ্বেগের এক অদ্ভুত মিশেল। শৈলীর কপালে হাত রাখতেই আঙুলগুলো জ্বলে উঠল। তাপমাত্রা যেন আগুনের স্পর্শ। এতবার বললাম, বৃষ্টিতে ভিজিস না, কথা শুনেছিলি? এবার বুঝবি। ফিসফিস করে বলে ওঠে নিশান, দাঁত কামড়ে ধরে। কিন্তু এখন রাগ করার সময় নয়। জ্বর তো ইতোমধ্যেই শৈলীর দেহে দাবাদাহ নিয়ে বসেছে। ঘরটার ভেতর এখনো বৃষ্টির গন্ধ। মেঝেতে শৈলীর ভেজা চুলের গুচ্ছ ছড়ানো, আর তার শ্বাসপ্রশ্বাস ভারী উত্তপ্ত। নিশান দ্রুত বাথরুমে ঢুকে ফেস্ট কাপড় খুঁজতে থাকে, কিছু নেই। শেষমেশ নিজের সুতি গামছাটাই বেছে নেয়। ঠান্ডা পানির নলটা খুলে দেয়, ঠান্ডা পানিতে ভিজিয়ে গামছাটা নিংড়ে নেয়, ভাঁজ করে ঠোঁটে চেপে ধরে। এরপর দ্রুত বিছানায় শৈলীর পাশে এসে নিশান হাঁটু গেড়ে বসে। ভেজা কাপড়টা শৈলীর কপালে রাখে। গরম শরীরে ঠান্ডার স্পর্শ লাগামাত্র শৈলী অস্ফুট একটা শব্দ করে কপাল কুঁচকে ফেলে। নিশান শৈলীর চুলে হাত গলিয়ে দেয়, ধীরে ধীরে স্ক্যাল্প ম্যাসাজ করতে থাকে। মাথা ব্যথাটা কমানো দরকার। বৃষ্টি ভেজা রাত এখনো নিঃশব্দ। জানালার গ্রিলে জমে থাকা ফোঁটাগুলো মাঝেমধ্যে টপকে পড়ছে। দূরের বিদ্যুতের খুঁটিতে সেই বালোটা আবার জ্বলে উঠে নিশানের ছায়াকে বাড়িয়ে দেয় শৈলীর উপর। মনে হয় রাত নিজেই সাক্ষী হয়ে আছে এই মুহূর্তের। কিছুক্ষণ পর নিশান তীক্ষ্ণ দৃষ্টিতে শৈলীর দিকে তাকায়। তার গালে জ্বরের লালিমা ফুটে উঠেছে, শ্বাসের গতি অস্থির। আলমারির দিকে ছুটে যায় নিশান, দরজাটা টেনে খুলে একগাদা কাপড়ের ভিড় থেকে পুরনো একটি নরম কম্বল বের করে। সেটা হাতে নিয়ে নাকের সামনে ধরে। গন্ধ পায় ন্যাপথলিনের ঝাঁঝ আর একটু সাবানের সুবাস। ফিরে এসে শৈলীর শিয়েরের পাশে বসে একটু থমকে যায় নিশান। তারপর ধীরে ধীরে কম্বলটা খুলে ওর কাঁপুনি ভরা শরীরে জড়িয়ে দেয়। কম্বলের কোনাগুলো গুছিয়ে দেয় গলার কাছে, যেন ঠান্ডা বাতাস একটুও ঢুকতে না পারে। শৈলীর কপালে এখনো জলপট্টি, কিন্তু তাপমাত্রা নামার কোনো লক্ষণ নেই। শৈলীর দিকে কিছুক্ষণ ব্যথাতুর নয়নে তাকিয়ে থাকল নিশান।
এখন কি করবে সে? এই এত রাতে তো ডক্টরও পাবে না। পরিচিত কোনো ডক্টরকে কল করারও কোনো সুযোগ নেই। সারিকা, যিনি তালুকদার বাড়ির ফ্যামিলি ডক্টর, তিনিও কানাডা গিয়েছেন। নিশান ধৈর্য ধরে শ্বাস ফেলল। এরপর দেরি না করে একদম রান্নাঘর থেকেই একটা বাটিতে বরফ গোলানো পানি নিয়ে এসে বিছানায় বসে পড়ল। শৈলীর কপালে রেখে দিল ভেজা গামছাটা। খানিক সময় বাদে উল্টেও দিল। কিছুক্ষণ পর হঠাৎ শৈলীর ঠোঁট কেঁপে উঠল, ভ্রু কুঁচকে গেল। নিশান গামছাটা সরিয়ে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। এগিয়ে গেল খানিক। আদুরে কণ্ঠে বলল, শৈলী, ঠিক আছিস? খারাপ লাগছে না? আরও কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, আপনি এমন কেন করেন নিশান ভাই? নিশান ভ্রু কুঁচকাল। আমি আবার কি করলাম? শৈলীর কপাল আরও কুঁচকে গেল, যেন রাগে ফুঁসছে। ঠোঁট নড়ে কিন্তু শব্দগুলো অস্পষ্ট। কেমন যেন কান্নাজড়ানো কণ্ঠে বলল মেয়েটা। সারা ক্ষণ বকাঝকা, ধমক দেন আমাকে, কেয়ার করেন না একটুও। নিশান এবার মুচকি হাসল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ওহ তাই নাকি? কেয়ার করি না? শৈলী আবারও ফিসফিস করে বলে উঠল, উহু, একটুও না। আমি থাকবো না আপনার সাথে। বাপের বাড়ি চলে যাব। এ বছরের সেরা কৌতুকটা মাঝরাতে শুনল যেন নিশান। চেহারাটা এমন বানালো যেন কেউ তাকে মঙ্গল গ্রহে উড়ে উড়ে যেতে বলেছে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল নিশান, বাপের বাড়ি যাবি? বেশ ভালো কথা, কিন্তু শৈলী, আনফরচুনেটলি তোর তো বাপের বাড়ি নেই। তোর শ্বশুর বাড়িটাই তো তোর বাপের বাড়ি। এবার ফুপিয়ে কেঁদে উঠল শৈলী, বদ্ধ চোখের পাতা কুঁচকে গেল। যেন শৈলী এ কথা শুনে খুব বেশিই কষ্ট পেয়ে গেছে। নাক টেনে বলতে থাকল, আমার বাপের বাড়ি নেই। আমি কোথায় যাব? কেউ আমায় কেয়ার করে না। আমি আপনার সাথে ঝগড়া হলে কোথায় যাব? উগান্ডায় যাস, বলেই ফোঁস করে শ্বাস ফেলে নিশান। সে এবার নিশ্চিত হলো যে শৈলী ঘুম এবং জ্বরের ঘোরে এসব উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু নিশানের ভালোই লাগছে, খুব একটা মন্দও নয় বটে। শৈলী মাথা নাড়ল। এবার কপাল কুঁচকে চোখ বুজে ফিসফিস করল, আমার এত জ্বর, মাথা ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে, অথচ আপনি, তুমি শুধু রাগ করছেন। কিন্তু ভালোবাসেন তো, তাই না? নাকি সেটাও না? আপনি আমায় ভালোবাসেন না? নিশানের হাসিটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর কোথাও ধাক্কা লাগলো যেন। সে কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, একটু জড়িয়ে ধরুন না, ঠান্ডা লাগছে। নিশান থমকে গেল। শৈলীর কণ্ঠ কাঁপছে, কিন্তু কথাগুলো যেন ঠিক হৃদয়ের গভীর থেকেই বেরিয়ে আসছে। নিশান কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। তারপর মৃদু হাসল, এতদিন তো আবদার করিসনি, এখন জ্বরের ঘোরে ঠিকই মুখ দিয়ে খই ফুটছে। সাবাস, আগে বলবি না? আগে জানলে তোকে ঠান্ডা পানির তলে ডুবিয়ে রেখে হলেও জ্বর আনাতাম। শৈলী একটুও সাড়া দিল না, যেন ঘুমের ভেতরেই কথাগুলো বলে গিয়ে ক্লান্ত হয়ে আবারও চুপ হয়ে গেছে। নিশান একপাশে মাথা কাত করল, কপালের ঠিক মাঝখানে আলতো করে হাত রাখল। জানি না এসব উল্টোপাল্টা কথা জ্বর নামলে আবার মনে থাকবে কিনা। তবে মনে না থাকলেও সমস্যা নেই, মনে করিয়ে দেব। এই বলে নিশান শৈলীর কপালে আবার ঠান্ডা জলপট্টিটা রাখল। কিন্তু এবার ওর ঠোঁটে লুকানো হাসিটা আর লুকিয়ে থাকল না। নিশান শৈলীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার মুখে জ্বরের ছাপ, চোখের কোণ ভিজে, ঠোঁট কেঁপে কেঁপে যাচ্ছে। এতক্ষণ মজা নিচ্ছিল সে, কিন্তু এখন আর পারছে না। শৈলী অসহায়ভাবে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, জড়িয়ে ধরার জন্য আবদার করেছিল। নিশানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে আর দেরি করল না। ধীরে ধীরে বিছানায় উঠে এল, শৈলীর পাশে শুয়ে পড়ল। তারপর খুব সাবধানে কোমলভাবে শৈলীকে নিজের বুকে টেনে নিল। সাথে সাথে আবিষ্কার করল মেয়েটার সারা শরীর তাপে জ্বলছে। শৈলী নিশানের শরীরের উষ্ণতায় একটু নড়েচড়ে উঠল, তারপর নিঃশ্বাস ফেলে গুটিসুটি মেরে ওর কাছে আরও ঘেঁষে এল। নিশানের বুকের সাথে ওর কপালটা লেগে রইল। নিশান শৈলীর ঠান্ডা হাত দুটো ধরে নিজের হাতের ভেতর ঢুকিয়ে নিল, হাত বুলিয়ে ওর শরীরটাকে উষ্ণ করতে লাগল। এই যে চালের বস্তা, এখন গরম লাগছে? ঠান্ডা কমেছে? নিশান ফিসফিস করে বলল। শৈলী কোনো উত্তর দিল না, শুধু নিশানের বুকের কাছে মুখ গুজে নিল। ছোট ছোট শ্বাস ফেলছে সে। নিশান হেসে ফেলল। একটা হাত ওর চুলের মধ্যে চালিয়ে দিল, আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করতে লাগল। শৈলীর নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নিশান নিচু গলায় বলল, সুস্থ ছিলি যখন মুখ ফুটে বলতে পারলি না, এখন জ্বর বাঁধিয়ে আদর চাইছিস? মামা বাড়ির আবদার না? শখ কত, যাই হোক, বেশ করেছিস, যত ইচ্ছে আদর নিবি, কিন্তু আগে ঠিক হয়ে যা। শৈলী ওর বুকের কাছে আরও শক্ত হয়ে নিজেকে জড়িয়ে নিল। নিশান শৈলীর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল, তারপর কপালের জলপট্টিটা সরিয়ে নিয়ে ওর কপালে হাত রাখল। তাপমাত্রা একটু কমেছে, কিন্তু এখনো গরম। আর একটু সময় লাগবে।
নিশান বিড়বিড় করে বলল, কিন্তু ভয় নেই, আমি তো আছি। তোর প্রিয় ধমক দেওয়া লোকটা কোথাও যাবে না। শৈলী নিশানের বুকের ভেতর আরো ছোট হয়ে এল নিশানের শার্টের কাপড়টা মুঠো করে ধরে থাকল। নিশান মুচকি হেসে ওর কপালের ওপর আরেকবার আলতো করে চুমু দিল, হাত দিয়ে ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগল। বাইরে এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোঁটা জমছে, কিন্তু নিশানের বাহুর ভেতরে শৈলী তখন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম আশ্রয় আছে। সকালের আলো আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকছে, এখন আর বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। জানালার ফাঁক দিয়ে উজ্জ্বল সোনালি আভা ছড়িয়ে পড়ছে বিছানায়। নিশান ধীরে ধীরে চোখ খুলল। শরীরটা অদ্ভুতভাবে ভারী লাগছে, কারণ শৈলী তো এখনো ওর বুকের ওপর ছোট্ট শিশুদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কোনো জগতের চিন্তা নেই তার মাঝে। নিশান ঘুমোঘুম চোখে শৈলীর দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। জ্বর কিছুটা কমেছে মনে হচ্ছে, কিন্তু মুখের লালিমা এখনো পুরোপুরি যায়নি। নিশান নিজের একটা হাত দিয়ে শৈলীর চুল সরিয়ে কপালে আলতো করে ছোঁয়াল। তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই কম। নেই বললেই চলে। এখন শুধু মেডিসিন নেয়া প্রয়োজন। নিশান হালকা শ্বাস ফেলল, যেন অনেক বড় কোনো যুদ্ধ জিতে এসেছে। তারপর ধীরে ধীরে শৈলীর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত নিষ্পাপ লাগছে মেয়েটাকে, যেন গত রাতের সব কান্না, অভিমান আর জড়ঘরের আবোলতাবোল কথা কোনো জাদুর মতো উড়ে গেছে। কিন্তু নিশান জানে ওর বলা কথাগুলো শুধু জ্বরের ঘোরেই ছিল না, ওগুলো ছিল মনের গভীরের জমে থাকা সত্যি অনুভূতি। আর ওই একই কথা ওকে এখন শোনানো হলে এমন করবে যেন লাজুক পাতা জীবনে কখনো এই কথা শুনেনি, সে লজ্জায় মাটির নিচে ঢুকে যাচ্ছে। একটু নড়তে যেতেই শৈলী অস্ফুট একটা শব্দ করে আরও শক্ত করে নিশানের শার্টের কাপড় মুঠো করে ধরল। নিশান কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ফিসফিস করে বলল, আর কতক্ষণ এমন করে ধরে রাখবি চালের বস্তা? শৈলী ঘুমিয়েই ফিসফিস করে বলল, আবার বকাঝকা। নিশান এবার হেসে ফেলল। শৈলীর চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে বলল, বকাঝকা করতেই হবে, নয়তো আমার আদরের শৈলী তো আর সবসময় আবদার করে আদর চাইবে না, অপেক্ষা করবে না। আমার আদর কি এতই সস্তা নাকি? শৈলী চোখ বদ্ধ রেখেই মুখ কুঁচকে ফেলল। এখনো ঘুমই ভাঙেনি ওর। সকালের আলো আরো উজ্জ্বল হয়ে এলো, পাখির ডাক শোনা যাচ্ছে বাইরে। নিশান একটু বাঁক নিল, শৈলী যেন আরামদায়কভাবে শুয়ে থাকে। ওর দিকে তাকিয়ে হালকা গলায় বলল, শৈলী উঠবি না? দেখ সকাল হয়ে গেছে। শৈলী কুকড়ে আরও ওর দিকে সরে এলো, চোখ না খুলেই বিড়বিড় করল, উফ, আমি সকাল পছন্দ করি না। আপনি আরেকটু থাকুন তো এভাবে। অবাক হয়ে যায় নিশান। তুই কবে থেকে এমন কথা বলতে শিখলি? বিড়বিড় করে আওড়ালো শৈলী। যবে থেকে আপনার সাথে আছি। আর নিশান এবার সত্যি সত্যি হেসে দিল। সকাল আলো, পৃথিবী সবকিছু থেমে থাকুক, কিন্তু এই মুহূর্তটা যেন আর না শেষ হয়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আর? শৈলী মিনমিন করেই আধো গলায় বলে উঠল, আর যবে থেকে আপনি আমায় আদর করেছেন। নিশানের হাসিটা একটু থমকে গেল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে রইল, মেয়েটা এখনো চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোনায় অদ্ভুত একটা মিষ্টি অভিমানী ভাব। নিশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে সুস্থে হাত বাড়িয়ে শৈলীর কপালে আলতো করে ছোঁয়াল। আহারে, তাহলে তুই এতদিন ধরে শুধু অপেক্ষা করছিলি, তাই না? আগে বলবি না? শৈলী নড়ল না, শুধু একটু সরে নিশানের আরো কাছে গেল। নিশান মৃদু হাসল। তাহলে কি এখন থেকে রোজ সকালে এমন করেই আদর চাইবি চালের বস্তা? শৈলী এবার চোখ খুলল, কিন্তু গাল লাল হয়ে গেছে। এই লোকটা নতুন ডাকনামটা কোথা থেকে আমদানি করল কে জানে। কোন অ্যাঙ্গেল থেকে তাকে চালের বস্তার মতো দেখতে ভেবে পেল না শৈলী। মুখ গুজে নিশানের বুকে চাপা স্বরে বলল, আপনি আবার শুরু করলেন? নিশান মজা পেল। একটু ঝুঁকে শৈলীর কানের কাছে ফিসফিস করল, শুরু তো তুই করেছিস শৈলী। শৈলী এবার সত্যি সত্যি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু নিশান ওকে ছাড়ল না। বরং ওর হাতটা নিজের হাতে নিয়ে আঙুলের ফাঁকে ফাঁসিয়ে ধরে বলল, বুঝলি তো, আমি কিন্তু একবার যা পেয়ে যাই তা সহজে ছাড়ি না। শৈলী মুখ নামিয়ে রাখল, কিন্তু নিশান টের পেল ওর ঠোঁটের কোণে লুকোনো একটা ছোট্ট হাসি। সকালের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু নিশান শৈলীর জন্য এখনো সময়টা থমকে আছে, যেন এই মুহূর্তটা একটু বেশি সময় নিয়ে তাদের ঘিরে রেখেছে। হঠাৎ করেই কিছু একটা মনে পড়ল নিশানের। শৈলীকে সাথে সাথে বুক থেকে আলতো করে সরিয়ে দিল। শৈলী আধো আধো চোখ খুলল। নিশান এবার উঠতে উঠতে বলল, ওঠ শৈলী, যা, ফ্রেশ হয়ে আয়। তারপর টেবিল থেকে ফোনটা নিয়ে শৈলীকে দিয়ে বলল, ধর, ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে রিলস দেখ। রেকর্ডিং ক্লাসগুলো তো আর করবি না? আমি তোর জন্য নাস্তা বানিয়ে আনছি। শৈলী প্রথমে একটু অবাক হলো নিশানের কথা শুনে। ঘুম জড়ানো গলায় বিড়বিড় করল, আপনি নিজে নাস্তা বানাবেন? নিশান হাসল, শৈলীর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, হুম তো, আমার বউয়ের জন্য একটু কষ্ট করা যাবে না? গতকালকেও তো বানিয়েছি। শৈলী লজ্জায় আর কিছু বলল না, শুধু ফোনটা নিয়ে ধীরে ধীরে উঠে গেল বাথরুমের দিকে।
নিশান তখন রান্নাঘরের দিকে এগোলো, মনে মনে ভাবল, শুধু নাস্তা না, আজ ওর জন্য একটু স্পেশাল কিছু করব। শৈলী ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। প্রথমে মনে হলো নিশানি হয়তো কিছু ভুলে গেছে, কিন্তু স্ক্রিনে নাম দেখে মুহূর্তেই শৈলীর মুখটা গম্ভীর হয়ে গেল। বড় মা কল করছে। অবাক হলো শৈলী। কেন জানি ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে কল রিসিভ করল। হ্যালো বড়মা, কেমন আছো? ওপাশ থেকে খাদিজা তালুকদারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। খুব মজা লাগছে তাই না? শৈলী ঠোঁট ভিজিয়ে বলল। মানে? মানে বুঝিস না? শৈলীর বুক কাঁপতে শুরু করল। খাদিজার তীক্ষ্ণ কণ্ঠস্বরটা একদম বুকে গিয়ে তীরের মতো বিঁধছে। খাদিজা তালুকদার এবার কঠোরভাবে গলা উঁচিয়ে বলে উঠল, আমার ছেলেটাকে ছিনিয়ে নিয়ে খুব মজা লাগছে তোর? খুশি তুই? ঠোঁট কামড়ে ধরল শৈলী। চোখ দুটো ছলছল করা শুরু করল। কোটর ভর্তি হলো অশ্রুকনা দ্বারা। শৈলীর গলা শুকিয়ে গেল। নিশান যে রান্নাঘরে সেটাও যেন ভুলে গেল এক মুহূর্তের জন্য। ফোনের ওপাশ থেকে খাদিজা তালুকদারের তীক্ষ্ণ কণ্ঠস্বর ধাক্কা দিচ্ছিল ওর বুকে। শৈলী কাপা গলায় বলল, তুমি কি বলছো বড়মা? আমি কাউকে ছিনিয়ে নিইনি, বিশ্বাস করো। খাদিজা তালুকদার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, কি অভিনয় রে তোর নিশান, তো আমার ছেলে, তুই কি করলি? ওকে আমার থেকে সরিয়ে নিলি, তোর জন্য আজ ওর সংসার আলাদা, জীবন আলাদা, তুই কি ভাবিস এটা আমি মেনে নেব? শৈলী শক্ত হয়ে বসার চেষ্টা করল। তার হাতের তালু ঘামতে লাগল। নিশান ভাই তো তোমাকে ছেড়ে যায়নি বড়মা। উনি তো এখনো তোমার মতো করেই তোমাকে ভালোবাসে। চুপ। খাদিজা তালুকদার কথা বলে যেতে দিল না শৈলীকে। নিশানকে তুই বদলে দিচ্ছিস বুঝিস? ও এখন আমার কথা শোনে না, আগের মতো ফোন করে না, তোর দিকেই শুধু ছুটে যায়। তোর মতো একটা মেয়ে কি করে আমার ছেলের মাথা ঘুরিয়ে দিল সেটাই বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস? শৈলীর চোখ ভিজে উঠল। নিশান কি সত্যিই বদলে গেছে? নাকি এটা শুধু বড়মার দৃষ্টিভঙ্গি? ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদারের স্বর একটু নরম হলো, কিন্তু তার মধ্যেও কঠোরতার ছাপ রয়ে গেল। আমি কিছু বলবো না শৈলী, কিন্তু একটা কথা মনে রাখিস, মা যখন চাইবে তখন ছেলেকে নিজের কাছে নিয়ে নিতেও জানে। শৈলী কান্না আটকে বলল। হুম। শৈলী নিঃশব্দে চোখের জল ফেলছে, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। এতদিন ধরে যে ভয়, যে দুশ্চিন্তা ওর মনের কোণে গোপনে বাসা বেঁধেছিল, সেটা কি সত্যি সত্যি হয়ে গেল? কিন্তু ঠিক তখনই খাদিজা তালুকদারের গলা বদলে গেল। আগের মতো কঠোর নয়, বরং এক অদ্ভুত আবেগ মিশে আছে তাতে। হঠাৎ করেই এবার খাদিজা তালুকদার অন্যরকম কণ্ঠে বলতে শুরু করলেন, কি জাদু করলি বলতো শৈলী? শৈলী চমকে উঠল। খাদিজা তালুকদারের কণ্ঠস্বর তীক্ষ্ণ নয়, রাগীও নয়, বরং ভারী, যেন এক বুক অভিমান জমে আছে সেখানে। নিশানকে তো জাদু করেছিস তাই না? সাথে পুরো পরিবারকেও কি চাস তুই? হ্যাঁ, তিলে তিলে আমার ছেলেকে এমনভাবে নিজের মায়ে জড়ালি যে, সাথে আমাকেও জড়ালি। আমি তোকে ঘৃণা করতে চেয়েছিলাম, তোকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না শৈলী। এখন কি হয় জানিস? তোর নিষ্পাপ মুখটা চোখ বন্ধ করলেই দেখতে পাই, নিশানের পর কোনো সন্তান হয়নি আমার। একটা মেয়ে নেই আমার। এখন তুইও চলে গেলি, গেলি তো গেলি, আমার ছেলেটাকেও নিয়ে গেলি, গাধা কোথাকার। তুই কি বুঝিস না কিছু? শৈলীর নিঃশ্বাস আটকে গেল। তুই আমাকেও ভালোবাসতে বাধ্য করলি, বোকা মেয়ে। খাদিজা তালুকদারের কণ্ঠ একেবারে বুঝে এলো। কিন্তু আমি কিছুতেই সেটা স্বীকার করতে চাইনি, নিজেকেই বুঝো দিচ্ছিলাম যে তুই আমার শত্রু, আমাদের পরিবারের বোঝা, আমার প্রতিপক্ষ, নিশানকে আমার থেকে দূরে সরানোর কারণ। কিন্তু এখন বুঝতে পারছি আসলে আমি নিজেই নিজেকে নিশান থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। শৈলীর চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কেমন যেন একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল বুকের গভীরে। খাদিজা তালুকদার এবার একটু রাগের সুরে বললেন, ফিরে আয় শৈলী। তোরা তো দুজনেই বড্ড জেদি, আমি আর পারছি না, তোদের ছাড়া এত নাটক আর সহ্য হচ্ছে না। নিশান কি শুধু তোরই? ও আমারও, আমি ওর মা, আর তুই, তুই হলি আমার মেয়েটা। শৈলী চুপ করে শুনছে। এই ডাক, এই ভালোবাসা, এটাই তো ও এতদিন চেয়েছিল। ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদার একটু ঝাঁঝের সুরে বললেন, তোর নিশানও আমার মতো জেদি, ফোন করে না, কথা বলে না। আর তুই, তুইও কি ওর মতো জেদি হয়ে গেছিস? না, আমি এসব শুনবো না। আমি চাই তোরা আজকেই ফিরে আসিস, বুঝলি? ভালোয় ভালোয় ফিরে আসবি শৈলী, না হলে তোর বাপকে আমি বিচার দিব। শৈলী ঠোঁট কাঁপিয়ে বলতে গেল কিছু, কিন্তু পারল না। বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি খেলা করছে। এ কি সত্যি? বড়মা সত্যিই ওদের ফিরে আসতে বলছেন? শৈলী। খাদিজা তালুকদার আবার ডাকলেন, গলাটা এবার নরম হয়ে এলো। তোদের জন্য ভাত বেড়ে রাখবো তো মা? শৈলী এবার সত্যিই কান্না ভেঙে পড়ল। এতদিনের সব কষ্ট, অভিমান, ভয়, সব যেন একসাথে গলে গেল। হাতে ফোন চেপে ধরেও কাপা গলায় বলল, আমি ফিরবো বড়মা। তুমি ডেকেছ আর আমি যাব না? নিশান ভাই না গেলেও আমি যাব। তোমার কাছে যেতে চাই, গেলে আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ।
অনেক দিনের ইচ্ছে মাকে জড়িয়ে ধরার। খাদিজাও অপাশ থেকে চোখের পানি ফেললেন। আঁচল মুখে গুজে ধরে নিজেকে সামলালেন। তারপর নাক টেনে নিজের স্বভাবসুলভ গম্ভীর হয়ে বলে উঠলেন, এসব সিনেমার ডায়লগও অন্য জায়গায় দিস। বিকেলের মধ্যে ওই বদের হাড্ডিটাকে নিয়ে আসবি। খাবার ঠান্ডা হলে তোদের পান্তা ভাত খাওয়াবো আমি। শৈলী হেসে ফেলল, চোখের জল গাল বেয়ে নামতে নামতেই। বড়মার এই রাগ মেশানো আদর, এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, এসব তো ওর কাছে নতুন নয়। কিন্তু আজকের মতো স্পষ্টভাবে কখনোই টের পায়নি। ও হাত দিয়ে চোখ মুছে হাসি মুখে বলে, আচ্ছা বড়মা, নিয়ে দেব তোমার বদের হাড্ডিকে। ওপাশ থেকে খাদিজা তালুকদার হুঙ্কার ছাড়লেন, এনেই দেব মানে? তোরা কি এখন বের হবি না? শৈলী এবার সত্যিই হেসে ফেলল, গলা মিষ্টি করে বলল, এই তো নিশান ভাইকে ধরে আনতে যাচ্ছি, তারপর বের হব। কিন্তু বড়মা, তুমি কিন্তু সত্যি সত্যি আমায় জড়িয়ে ধরবে, তাই তো? ওপাশ থেকে খাদিজা তালুকদার এবার একটু চুপ করে রইলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, শখ কত ন্যাকামিটা গেল না, আজকালকার ছেলেপেলের ঢং দেখে বাঁচি না বাপু। শৈলী হাসতে হাসতে ফোন কেটে দিল, চোখের জল মুছল। ফোনটা শক্ত করে ধরে বসে রইল। নিশানের জন্য বুকটা হালকা হয়ে এলেও আজ যেন প্রথমবার। দরজার দিকে তাকিয়ে দেখল নিশান রান্নাঘর থেকে ট্রে হাতে ঘরে ঢুকেছে। মুখে ছোট্ট একটা হাসি লেগে আছে। কি হলো? কার সঙ্গে কথা বলছিলি? শৈলী চুপচাপ এগিয়ে গিয়ে নিশানের ট্রেটা নামিয়ে রাখল, তারপর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসি মুখে বলল, নিশান ভাই, বড়মা কল করেছিল জানেন। চলুন বাড়ি ফিরি। নিশান কিছু বুঝে ওঠার আগেই শৈলী ওর হাত ধরে ফেলল, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। বড়মা আমাদের ডেকেছেন নিশান ভাই। এবার আর জেদ করে থাকতে পারবে না। আমি ফিরছি, আপনিও আমার সঙ্গে ফিরবেন, তাই তো? চলুন যাই। নিশান কিছুক্ষণ চুপ করে রইল, মুখে ছোট্ট হাসি, যেন আগে থেকেই এই ঘটনার ভবিষ্যৎবাণী করে রেখেছিল। বাঁকা হেসে নিশান তারপর হঠাৎ শৈলীর কপালে আলতো একটা চুমু খেয়ে বলল,